নমস্কার। আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে। আজ এই চ্যানেলে আপনাদের পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি ভিন্ন স্বাদের প্রেমের গল্প। গল্পের নাম মহুয়া। গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি আরও একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে, যদি গল্পটি ভালো লাগে, একটি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প। আর হ্যাঁ, সবার কাছেই অনুরোধ, আপনারা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে প্রতিটি নতুন গল্প আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের গল্প মহুয়া। মহুয়ার যে একজন প্রেমিক আছে সেটা আমি বিয়ের পরপরই টের পাই। ঝামেলা, ঝঞ্ঝাট, জটিলতা এবং সাসপেন্স এসব আমি একেবারেই মোকাবিলা করতে পারি না। সব সময় যে কোনো সংকটে আমার লেজে গোবরে অবস্থা হয়। মহুয়া ফুলশয্যার রাতে আমাকে ঠারে ঠোরে প্রত্যাখ্যানই করেছিল, সেটা আমি লজ্জা বলে ভুল করেছিলাম। আর আমারও তো কিছু লজ্জা এবং সংকোচ ছিলই, ফলে আমি একরকম তার গাত্র স্পর্শ করতে বিরত ছিলাম। একটু আধটু কথা হয়েছিল মাত্র। আমাদের সম্বন্ধ করে বিয়ে, কাজেই পূর্ব পরিচয় ছিল না। ফুলশয্যায় সেটাই বরং হলো আলাপ পরিচয় আর কি। মনে হলো মহুয়া বেশ বুদ্ধিমতী এবং তার আইকিউ আমার চেয়ে বেশি। আমি যে আহমেদাবাদে থাকি, মহুয়ার এটা বেশ পছন্দই হলো। তবে সে জানিয়ে দিল পিএইচডি করছে বলে সে এখন আহমেদাবাদ যাওয়ার কথা ভাবছে না, অর্থাৎ যাবে না। আমি তখন বললাম আমার কোম্পানি আমাকে কলকাতায় বদলি করতে চাইছে। এতে কিন্তু মহুয়া খুব একটা খুশি হলো না। বলল, আহা, কলকাতার এমন কি ভালো জায়গা, আহমেদাবাদই তো ভালো। এসব কথা থেকে আমি কিন্তু অনুমান করতে পারিনি, আমার তত অনুমান শক্তিই নেই। যাই হোক, রাত 2টো নাগাদ নতুন বউয়ের সঙ্গে একই খাটে আমি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ি এবং ঘুমের আগে শুনতে পাই, খুব আবঝাভাবে অবশ্য, মহুয়া বাথরুমে ঢুকে মোবাইলে কারোর সঙ্গে যেন কথা বলছে, চাপা গলা। না, আমার সন্দেহ হয়নি, ঘুমেরও বিঘ্ন ঘটেনি। বিয়ের 2 দিন পরে মহুয়া বাপের বাড়ি চলে গেল তার পিএইচডির ক্লাস এবং লাইব্রেরি ওয়ার্ক করবার জন্যে। আমারও সামান্য ছুটি, 4 দিন পরই আহমেদাবাদে ফিরে যেতে হবে এবং এইভাবে বিচ্ছেদের সূচনা হয়ে রইল। মাস 4 বাদে কোম্পানি আমাকে প্রমোশন দিয়ে তাদের সিঙ্গুরের কারখানায় বদলি করে দেয়। ফিরে আসার আগে অবশ্য মহুয়ার সঙ্গে আমার রোজই আহমেদাবাদ থেকে ফোনে কথাবার্তা হতো। খুব দীর্ঘক্ষণ ধরে নয় অবশ্য, কারণ কথা দীর্ঘায়িত হয় প্রেম ভালোবাসা থাকলে। আমার দিক থেকে যথেষ্ট আবেগ থাকলেও মহুয়ার দিক থেকে ছিল না। বেশ ভদ্র গলায় কথা বলতো সে, কুশল প্রশ্ন করত, শরীরের যত্ন নিতে বলতো, মন দিয়ে চাকরি করতে বলতো, এমনকি শরীর খারাপ হলেও উদ্বেগও প্রকাশ করত। দৈনিক 3 বার 5 মিনিট আমরা কথা বলতাম, কিন্তু কোনো ঝড় উঠত না, তরঙ্গ দেখা দিত না। একটু যেন উষ্ণতার অভাব টের পেতাম। মহিলা বিষয়ক অভিজ্ঞতার অভাবে সেটাই স্বাভাবিক বলে ভেবে নিয়েছিলাম। মহুয়া জানিয়েছিল আহমেদাবাদ থেকে ফেরবার দিন সে এয়ারপোর্টে আমাকে রিসিভ করতে আসবে, কিন্তু শেষ পর্যন্ত একটা জরুরি ক্লাসের জন্য সে আসতে পারেনি এবং আমিও কিছু মনে করিনি। কলকাতায় ফিরে পরদিনই আমি সিঙ্গুরে জয়েন করি এবং ব্যস্তও হয়ে পড়ি।
আমার বিচক্ষণ এবং পয়সাওয়ালা বাবা অনুমান করেছিলেন যে বিয়ের পর ছেলে এবং বৌমা আলাদা থাকলেই সংসারে এবং সম্পর্কে শান্তি থাকবে। সেই কারণে তিনি আমার জন্য বেহালায় একটি ফ্ল্যাট কিনে রেখেছিলেন। সাজানো গোছানো প্রস্তুত ফ্ল্যাট, ফার্নিচার, বিছানাপত্র, টিভি, ফ্রিজ, এমনকি বাথরুমে গিজারটি অবধি সবকিছুই। কিন্তু সেই ফ্ল্যাটে গিয়ে উঠবার কোনো মানেই হলো না। মহুয়া পরদিন এসে দেখা করলো বটে, কিন্তু বলল যে বাপের বাড়ি থেকেই তার কাজে কর্মে বেশি সুবিধা হচ্ছে। দিন 10-12 সময় চাইল, তারপর আসবে। তার এই আর হয়ে আলগা থাকাটা আমার খুব একটা পছন্দ হলো না। আমি বললাম, তুমি তো ভালো করে আমার সঙ্গে মিশলেই না এখনো অবধি। কি করে সম্পর্কটা তৈরি হবে বলো তো? ও বলল, কি আর দুদিনের সম্পর্ক, আর বিরহ তো ভালোই, তাতে আগ্রহ থাকে, কেউ কারোর কাছে পুরনো হয় না, ভালোবাসা বাড়ে। এসব বাংলা কথা আমি বুঝতে পারলাম, মন্দও লাগলো না। তবে ফ্ল্যাটে কয়েকটা দিন আমাকে একাই বসবাস করতে হলো। অফিসের ক্যান্টিনে দুপুরে খেয়ে নিতাম, রাতে হোম ডেলিভারি। দিন 10 বাদে নিউ আলিপুরে যৌথ পরিবারে ফিরে যেতে হলো, এবং সেখানকার পরিবেশে একটা থমথমে ভাবের বিরাজমানতা টের পেতে বেশি দেরি হলো না। আমার বোন ঋতুই একদিন আমাকে আড়ালে ডেকে বলল, দাদা, বৌদি সম্পর্কে একটু খোঁজ খবর রাখিস কিন্তু। কেন রে? কিছু আজে বাজে কথা কানে আসছে। কি কথা? সেটা বলতে পারবো না, গুজবও হতে পারে। বৌদির ক্লাসমেট দময়ন্তী আমার এক বন্ধুর খুব চেনা, সেই বলেছে বৌদি আদিত্য নামে কোনো একজনের সঙ্গে ইনভলভ। রাগের চেয়ে আমার বেশি হলো ভয়। আমি জটিলতা একদম সহ্য করতে পারি না, এবং ঘাবড়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়। নিতুই বুদ্ধি দিল, তুই যে নিজে পারবি না সেটা আমি জানি দাদা। আমার এক ক্লাসমেটের দাদার একটা ডিটেকটিভ এজেন্সি আছে, তারা এসব খোঁজ খবর করে পাকা রিপোর্ট দেয়, ফটো বা ভিডিও করে দেয় শুনেছি। অগত্যা সেটাই করতে হলো। 1 বা 1.5 মাসের মাথায় তারা সত্যি রিপোর্ট দিল, ফটো এবং ভিডিও সমেত। আদিত্য সুপুরুষ এবং অতীব স্মার্ট। মহুয়ার সঙ্গে তাকে 2টি রিসর্টে, পুরীতে এবং কলকাতায় বিভিন্ন রেস্তোরাঁ এবং নাইট ক্লাবে দেখা গেল, ডিস্কোতেও। রিপোর্টে পরিষ্কার জানানো হয়েছে এদের ঘনিষ্ঠতা খুবই গভীর, ফিজিক্যাল রিলেশনও আছে। তারা একাধিকবার রাত্রিবাস করেছে। মাত্র 1 বা 1.5 মাসেই যদি এতটা হয়ে থাকে, তবে তো গভীর গাড্ডা। মুখোমুখি সংঘর্ষ বা ঝগড়া বিবাদ আমার পক্ষে সম্ভব নয়, আমি পেরেও উঠি না। কিন্তু তা বলে আমি উন্মার্গগামীও নই। আমি ভিডিও এবং ছবির কপি করে, সিডি এবং রিপোর্টের জেরক্স কপি মহুয়াকে কুরিয়ারে পাঠিয়ে দিলাম, সঙ্গে একটা ছোট্ট নোট। তোমার এ ব্যাপারে কিছু বলবার আছে কি? যদি না থাকে, তবে আপোষে ডিভোর্স নিয়ে নাও। 3 দিন বাদে রাত্রে ফোন করলো মহুয়া। প্রথম প্রশ্নটাই ছিল, ব্যাপারটা কি সবাইকে জানিয়ে দিয়েছ? তার মানে? তোমার বাড়ির সবাই কি ভিডিও দেখেছে? তাতে কি আসে যায়? না, কিছুই যায় আসে না। মামলাটা কি তুমি করবে? মামলা তুমিও করতে পারো। আমার তো কোথাও অভিযোগ নেই, অপরাধী তো আমি। বিয়েটা করবার তো দরকার ছিল না মহুয়া। এটা করলে কেন? সেটা এখন আর ব্যাখ্যা করে লাভ নেই। যা বলবো তা তোমার বিশ্বাস হবে না, তবে আমি নির্দোষ নই। আদিত্যর সঙ্গে তোমার প্রেমটা তো দোষের ব্যাপার নয়, কিন্তু একজনের সঙ্গে প্রেম থাকা সত্ত্বেও আর একজনকে বিয়ে করাটা অপরাধ। সেন্স অফ পজেশন ব্যাপারটা বোঝো? মানুষের ওই এক মস্ত দুর্বলতা, কিন্তু ওইটাই তার প্যাশন। ঠিক আছে, তুমি মামলা করো, আমি ডিভোর্স দিয়ে দেব, মিউচুয়ালি। বাই। বাই।
এইভাবে মহুয়ার সঙ্গে আমার খুব দুর্বল এবং ক্ষীণ বৈবাহিক সম্পর্কটা ছিন্ন হয়ে গেল। কিন্তু তার সঙ্গে কোনো শরীর বা মনের মেলামেশা হয়নি বলে বিচ্ছেদটা দুঃখের হলো না। তবে মহুয়া ভারী লাবণ্যময়ী মেয়ে ছিল। হয়তো নিখুঁত সুন্দরী নয়, কিন্তু অনেকে সুন্দরী না হয়েও আকর্ষণীয় তো হতে পারে। মহুয়া ঠিক তেমনই। তাই মহুয়ার কথা বেশ মনে ছিল। স্থির করলাম আর বিয়ে টিয়ের চক্করে যাব না। একটা বিয়েতেই যথেষ্ট অপপ্রচার এবং লজ্জাজনক ঘটনা ঘটে গেছে। কোম্পানি কিছুদিনের মধ্যে আমাকে একটা ট্রেনিং নিতে সুইজারল্যান্ডে পাঠিয়ে দিল। আমি বাঁচলাম। ফিরে এসে আমি আমার ব্যবসা শুরু করি। গুরগাঁওয়ে আমার ছোট্ট কারখানা খুলে চাকরি ছেড়ে দিই। মন দিয়ে ব্যবসাতে মজে থাকি এবং ক্রমে ক্রমে ব্যবসাটা জমে উঠতে থাকে। কারখানা বড় হয়, ঋণ শোধ হয়ে যায় এবং কারখানার আশপাশটায় গড়ে ওঠে ছোটখাটো আমার নিজস্ব উপনগরীর মতো। রীতিমতো বিশেষজ্ঞ আনিয়ে প্রকৃতির চর্চা করে গাছপালা লাগিয়ে জায়গাটা ভারী মনোরম করে তুলতে যথেষ্ট খরচও হয়ে যায় আমার। কিন্তু তৃপ্তিও তো কম নয়। আমার উপনগরীর বিশাল ভিআইপি অতিথিশালায় কখনো বিশিষ্ট অতিথির আনাগোনার বিরতি ছিল না। অনেকে শুটিং করবার জন্যও আসত, কারণ উপনগরীর জাপানি বাগানে ফুলের সমারোহ এবং চমৎকার সরোবরের ধারে ধারে নানা নির্মাণের মধ্যে চমৎকার শুটিং স্পটও ছিল। সরোবরটি বেশ বড় এবং তার মাঝখানে চমৎকার একটি দ্বীপও রচনা করা হয়েছে। নানা রকম জলযান, স্পিডবোটেরও আমদানি করা হয়েছে। এসব দেখাশোনা এবং রক্ষণাবেক্ষণের জন্য আমার আলাদা ম্যানেজার এবং স্টাফ ছিল। মোটামুটি একটা মোটা রকম টাকাও আসতো ভাড়া বাবদ। নিজের টাকা পয়সা বা সাফল্য নিয়ে আমার কোনো চিন্তা ভাবনা বা অহংকার ছিল না। আসলে কাজে ডুবে থাকতে আমার ভীষণ ভালো লাগে। কাজের মধ্যেই আমার প্রাণ। ঋতুর বিয়ে হয়েছে দিল্লিতে। ওর বর আমার কোম্পানিতেই চাকরি নিয়েছে অন্য চাকরি ছেড়ে দিয়ে। ভাই বোন কাছাকাছি থাকি বলে ঋতু আমার দেখাশোনাও করে। মাঝে মাঝে মা আর বাবাও এসে থাকে। বিয়ের প্রস্তাবগুলো আমি অবশ্য ফিরিয়েই দিই। ঋতুর একটা ছেলে হয়েছে, মাত্র 1.5 বছর বয়স। আমার ইচ্ছে ওই আমার উত্তরাধিকারী হবে। ওকেই মনের মতো মানুষ করব। কিন্তু মানুষ যাই ভেবে রাখুক না কেন, সব তার পরিকল্পনা মাফিক ঘটে না। এক শীতকালে আমার অতিথিশালায় কিছু কর্পোরেট মানুষজন এলো তাদের কোম্পানির সর্বভারতীয় কনফারেন্সে। 3 দিনের দিন আমার ম্যানেজার ফিরোজ সিরকা আমাকে জানালো একজন মিস্টার আদিত্য ঘোষ নামে আমার সঙ্গে দেখা করতে চান। তার নাকি বিশেষ দরকার। আমি বললাম, আমাকে কি তিনি চেনেন? বোধহয় না, কিন্তু খুব টেনশনে আছেন বলে মনে হয়। দরকারটা কি? বলছেন তো ব্যক্তিগত। স্ট্রেঞ্জ। বেশ, ঠিক আছে, ব্রেকফাস্টে আসতে বলো। 10 মিনিট। যে ভদ্রলোক দেখা করতে এলেন তার বয়স আমারই মতো, 35 বা 36। বেশ ভালো চেহারা, তবে শরীরে মেদ জমেছে। আমি তাকে ব্রেকফাস্টে আপ্যায়ন করতে যাওয়ায় সবিনয় প্রত্যাখ্যান করে বললেন, আমি গত 5 বছর ধরে আপনার নাগাল পাওয়ার চেষ্টা করছি, কিন্তু পারিনি। আপনি বিদেশে গেলেন, আমাকেও যেতে হলো। ফিরে আসবার পরও আবার নানা রকম ইনভলভমেন্টে জড়িয়ে যেতে হলো। এতদিন পর আপনার সঙ্গে দেখা হলো। যদিও জানি আর কোনো লাভ নেই, তবু কথাটা আপনাকে জানানো দরকার। হ্যাঁ, বলুন। কথাটা মহুয়াকে নিয়ে। আমি আদিত্য ঘোষ। ও হ্যাঁ, আপনাকে একটু চেনা চেনা লাগছিল বটে। মহুয়াকে তো নিশ্চয়ই আপনি বিয়ে করেছেন? না, করিনি। কিন্তু আপনারা তো ডিপলি ইনভলভ ছিলেন। আদিত্য একটু ম্লান হাসলো, তারপর বলল, আমার সঙ্গে মহুয়ার কোনো সম্পর্ক ছিল না, কিন্তু ভিডিও রেকর্ডিং আর ফটোগ্রাফ যে অন্য কথা বলছে। হ্যাঁ, তাও ঠিক, কিন্তু যা দেখেছেন তা বিশ্বাস করলে ভুল করবেন।
তার মানে কি? বুঝিয়ে বলুন। এই কথা ঠিক যে আপনাদের বিয়ের বছর দেড়েক আগে মহুয়া আমার প্রেমে পড়েছিল। তবে বাঙালি মধ্যবিত্ত ঘরের মেয়ে তো, তার খুব লজ্জা আর সংকোচ। প্রেমের কথাটা সে অবশেষে একটা চিঠি লিখে আমাকে জানায়। কিন্তু আমি যে তার প্রেমে পড়িনি, সেই নিষ্ঠুর সত্যটা তাকে জানাতে আমার ভারী সংকোচ হয়েছিল। আপনি ওর প্রেমে পড়েননি? না, পড়া সম্ভব ছিল না। আজ আপনাকে বলতে সংকোচ নেই। আমি কিশোর বয়সেই প্রথম টের পেয়েছিলাম আমি হোমোসেক্সুয়াল। মাই গড! কোনো মেয়ের প্রেমে পড়া আমার পক্ষে সম্ভব ছিল না। কিন্তু সেই সত্যটা দুর্বলতাবশত মহুয়াকে সময় মতো বলতে পারিনি। আর পারিনি বলেই মেয়েটার অনেক ক্ষতি হয়ে গেল। তখন কি আপনার কথাটা বলে দেওয়া উচিত ছিল না? হ্যাঁ, একটু দেরি হলো। শেষ অবধি সত্যটা আমি প্রকাশ করেই দিই মহুয়ার কাছে। তবে সে বোধহয় বিশ্বাস করতে পারেনি, কিংবা ভেবেছিল আমি এই রোগ থেকে ভালো হয়ে যাব যদি কোনো মেয়ের সংস্পর্শে থাকি। তাই বিয়ে করবার জন্য ঝোলাঝুলি করতে থাকে সে। সেটা সম্ভব নয় জেনে অবশেষে এসে অনিচ্ছের সঙ্গে আপনাকে বিয়ে করে, কিন্তু গ্রহণ করতে পারেনি, কারণ আমি তার সেই শনি গ্রহ। কিন্তু আপনারা তো রাত্রিবাস করেছেন। আপনার ডিটেকটিভ এজেন্সি যখন আমাকে আর মহুয়াকে ফলো করতে শুরু করে, তখন আমি সেটা টের পেয়ে যাই। মহুয়াকে ব্যাপারটা জানাতে সে আমাকে বলে যে এই সুযোগটা কাজে লাগালে তার ডিভোর্স পেতে সুবিধে হবে। সুতরাং আমরাই আপনার এজেন্সি এজেন্টদের ডেকে তাদের সুবিধে মতো ছবি তুলতে সাহায্য করি, যাতে আপনার হাতে ব্রহ্মাস্ত্র তুলে দেওয়া যায়। মহুয়ার সঙ্গে কখনো শারীরিকভাবে ঘনিষ্ঠতা ঘটেনি, রাত্রিবাসের প্রশ্নই তো ওঠে না। আমি যে হোমোসেক্সুয়াল তা আমার বন্ধু বান্ধব আর পরিবারের লোক কিংবা আমার বসও জানে, খোঁজ নিলেই জানতে পারবেন। মহুয়া শুধু চেষ্টা করেছিল আমাকে এই প্রবণতা থেকে উদ্ধার করতে, পারেনি সে। ডিভোর্সের পরও কিছুদিন আশায় আশায় ছিল, তারপর সে হাল ছেড়ে দেয়। কিন্তু বড্ড দেরি হয়ে গেছে তখন। এখন আর মহুয়ার কথা আপনাকে জানিয়ে লাভ নেই তা জানি, কিন্তু একটা মিথ্যে আর ভুল প্রচার থেকে মহুয়াকে মুক্ত করবার দরকার ছিল। তাই আপনাকে আজ সব কথা বললাম। আমি একটা বড় সাজ ছেড়ে বললাম, তাতে আর লাভ কি বলুন? মহুয়া তো তবু আপনাকে ভালোবেসেছিল, আর আমি তো তার আনুষ্ঠানিক স্বামী ছিলাম মাত্র, সম্পর্কই হয়নি। সেটা হয়তো আপনার দিক থেকে দেখলে যথার্থ বিচার, কিন্তু আসল ব্যাপারটা হয়তো অত সহজ এবং সরল অঙ্ক নয়। কারণ মহুয়া আজও কাউকে বিয়ে করেনি এবং তার কোনো বয়ফ্রেন্ডও নেই, মা বাবার সঙ্গেই থাকে। আমি যতদূর জানি ঘটনাহীন, নিস্তরঙ্গ এবং খানিকটা নিঃসঙ্গ জীবনই সে যাপন করে। আপনার সঙ্গে তার কি এখনো সম্পর্ক আছে? সেই অর্থে নেই। প্রথম কথা, আমি ভীষণ ব্যস্ত, প্রচন্ড ট্যুর এবং নানা রকম কমিটমেন্টে থাকি। দ্বিতীয়ত, মহুয়ার সঙ্গে আমার সেন্টিমেন্টাল কোনো অ্যাটাচমেন্ট নেই। ফলে আমাদের বন্ধুত্বটাও একটু আলগা ধরনের। মহুয়ার মোহটাও তো অনেকদিন আগেই কেটে গেছে। এইসব খবরে আমার আর কোনো আগ্রহ নেই। ৫-৬ বছর আগেকার ঘটনা, আমি তো ভুলেও গেছি প্রায়। স্বাভাবিক। আর আপনিও এখন ফ্যামিলি ম্যান, বউ বাচ্চা আছে হয়তো। আমি শুধু এই কথাটাই আপনাকে জানাতে চেয়েছিলাম যে মহুয়া আর আমাকে নিয়ে যে রটনাটা রয়েছে সবটাই আরোপিত। এই সত্যটা আপনার কাছে প্রকাশ করে আমি খানিকটা ভারমুক্ত হলাম আর কি। মহুয়া আপনাকে ঠকিয়েছে বটে, কিন্তু নিজেও বড্ড ঠকে গেছে। ওর পিএইচডি কি হয়েছিল? না, সোসিওলজি নিয়ে কাজ করছিল।
ডিভোর্সের পরই মানসিক বিপর্যয়ে ওর সব এলোমেলো হয়ে যায়। কিছুদিন সাইকিয়াট্রিক ট্রিটমেন্টও করিয়েছিল। প্রচন্ড ডিপ্রেশনে ভুগত। আমি ডিটেলসে বলতে পারবো না, কিন্তু খুব একটা ক্রাইসিস পিরিয়ড গেছে শুনেছি। এখন বোধহয় কোনো মন্টেসরি স্কুলে বাচ্চাদের পড়ায়, আর বোধহয় কোনো রিলিজিয়াস অর্গানাইজেশনের হয়ে কিছু মিশনারি ওয়ার্ক করে। ওসব জেনে আপনার লাভ নেই। আদিত্য আমাকে কিন্তু দ্বিধায় ফেলে চলে গেল। যদি না মহুয়া সম্পর্কে আমার একটা মনে পড়া থাকতো, তাহলে এই ব্যাপারটা নিয়ে আমি আর মাথা ঘামাতাম না। কিন্তু আশ্চর্যের বিষয়, মহুয়ার কথা আমার আজও বিরলে বিজনে অবসরে খুব মনে পড়ে। লাবণ্যময় একটি মুখ এবং নরম সরম কথাবার্তা। কয়েকদিন ভেবে আমি স্থির করলাম খোঁজ খবর করাটা দরকার। দ্বিধায় থাকা ঠিক নয়। কলকাতায় এসে সেই পুরনো ডিটেকটিভ এজেন্সিকেই ডেকে পাঠালাম। খোঁজ করে দেখলাম বছর 5 আগেকার অপারেটরদের মধ্যে দুজন এখনো আছে। তাদেরই ডেকে এনে অকপটে জিজ্ঞেস করলাম মহুয়ার আদিত্যের ব্যাপারে তাদের ইনফরমেশনটা গটাপ ছিল কিনা। কিছুক্ষণ অস্বীকার করবার পর তারা কবুল করলো যে হ্যাঁ, ব্যাপারটা গটাপ ছিল। কিন্তু তাতে আমার উদ্দেশ্য সফলই হয়েছিল বলে মনে হয়েছিল তাদের। আমি বললাম আমি দুজনের সম্পর্কে কারেন্ট ইনফরমেশন চাই, এবং এবারে কোনো গটাপ হলে চলবে না। 15 দিনের মধ্যে প্রথম রিপোর্ট পেশ করতে হবে এবং আগামী 2 মাস ধরে অবিরল নজরদারি চালিয়ে যেতে হবে। 15 দিন বাদে প্রথম রিপোর্টে যা জানা গেল তা নিতান্তই সাদামাটা, অনুত্তেজক। আদিত্য তার পুরুষ সঙ্গীর সঙ্গে পার্ক স্ট্রিটের একটি ফ্ল্যাটে থাকে। সে অবশ্য খুবই ব্যস্ত মানুষ, আজ এখানে তো কাল সেখানে। আর মহুয়া সম্পর্কেও আদিত্য যা বলেছিল তাই সত্য। গ্রিন হাউস নামে একটি মন্টেসরি স্কুলে পড়ায়, সৎসঙ্গের হয়ে কাজ করে, মোবাইল ফোন বা কম্পিউটার ব্যবহার করে না, সাদা খুলে শাড়ি ছাড়া কিছু পরে না। সবচেয়ে বড় কথা, কখনো বিউটি পার্লারে বা শপিং এ যায় না। গাড়ি নেই, বাস বা অটোতেই যাতায়াত করে। কাজের সময় ছাড়া বাড়ি থেকে বেরোয় না। মার বাবার সঙ্গে থাকে। নিরামিষ জীবন। কোনো পুরুষ বন্ধুর খোঁজ পাওয়া যায়নি এখনো পর্যন্ত। মাসখানেকের মাথায় একই রকম রিপোর্ট এলো, সঙ্গে ভিডিও সিডি। তাতে নানা অ্যাঙ্গেল থেকে মহুয়াকে দেখানো হয়েছে। সে সকালে বাজার করছে, অটোতে উঠছে, বাসে বসে আছে, বাড়িতে ঢুকছে বা বেরোচ্ছে, সৎসঙ্গের একটি মাতৃ সম্মেলনে বক্তৃতা দিচ্ছে, ছাদে দাঁড়িয়ে আছে। কোনো ঘটনা নেই, কিন্তু ঘটনা আছে। সেটা হলো মহুয়ার চেহারা অনেকটাই রোগা হয়ে গিয়েছে, কিন্তু ভারী স্নিগ্ধ কৃশ একটা অন্যরকম সৌন্দর্য ফুটেছে তার চেহারায়। সেক্স অ্যাপিল না হলেও বেশ সম্ভ্রম হয় দেখলে, ভালো লাগে। বয়স এখন 30-এর কাছে পিঠে, দেখলে আরো কম বলে মনে হয়। আর সবচেয়ে ভালো লাগলো পোশাকের পারিপাট্য তেমন নেই, সুন্দর হওয়ার আয়াস প্রয়াস নেই। অল্প বয়সে ঘা খেয়েছে বলেই কি এমন শুদ্ধিকরণ ঘটেছে মহুয়ার? পুরো 2 মাসের গোয়েন্দাগিরির ফলে যেসব খবর জমা হলো তা তেমন কৌতূহল উদ্দীপক নয়, কিন্তু স্বস্তিকর। আমি প্রথমে ঋতুকে জানালাম সব। ঋতু বুদ্ধিমতী মেয়ে, সে সব শুনে বলল। আমি বলি কি, তুই বৌদিকে নিয়ে আবার ঘর কর। অতটা আগ বাড়িয়ে ভাবছি না, আর একটু স্টাডি করি তারপর। ঋতু মারফত কলকাতায় মা আর বাবাও জানলো। এক রাতে আমাদের মধ্যে, অর্থাৎ আমি, ঋতু আর মা বাবার মধ্যে টেলিকনফারেন্সও হয়ে গেল। আর সকলেরই মত হলো মহুয়াকে ফিরিয়ে আনা হোক। কিন্তু কাজটাও তো সহজ নয়। একটা মেয়েরও তো ইগো প্রবলেম আছে। মহুয়া তো আমার প্রতি প্রেমাসক্ত নয়, আমি চাইলেই সে রাজি হবে কেন? সুতরাং সাবধানে পা ফেলা দরকার। মহুয়ার মোবাইল নেই, সুতরাং একদিন তার ল্যান্ডলাইনে রাত 10টা নাগাদ ফোন লাগালাম। একজন বুড়ো মানুষ, বোধহয় মহুয়ার বাবা,
ফোন ধরলেন। হ্যালো, হ্যালো, মহুয়া আছে? হ্যাঁ, আছে। মহুয়া, তোর ফোন, বলে ফোনটা রেখে দিলেন। জিজ্ঞেস করলেন না কি বলছেন, আর সেটা আমার বেশ পছন্দ হলো। মহুয়া ফোন তুলে বলল, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। কেমন আছো? মহুয়া বেশ খানিকটা স্তব্ধ হয়ে রইল। তারপর কেমন স্খলিত তৎগত গলায় বলল, উফ, কতদিন পর, কতদিন পর তোমার গলা শুনলাম। বুকটা একটু দুলে উঠল। 5 বছর পরও কি মহু আমার গলা মনে রেখেছে, নাকি অন্য কারোর গলা বলে ভুল করছে? আমি বললাম, বলো তো, আমি কে? মহুয়া একটু হাসলো, তারপর বলল, ভুল করিনি গো, ভয় পেও না। আদিত্য একদিন ফোন করে জানালো তুমি দিল্লিতে আছো। ভীষণ ব্যস্ত মানুষ, আর খুব নাকি বড় লোক। সত্যি? হ্যাঁ সত্যি, খুব না হলেও মন্দ নয়। তোমরা তো এমনিতেই বড় লোক ছিলে। হ্যাঁ, তো টাকা দিয়ে কি হবে বলো তো? বেশি টাকা আমার কেন যেন ভালো লাগে না। টাকার কথা থাক মহুয়া, ওটা কোনো পয়েন্ট নয়। আমার একটা কথা জানবার আছে। বলো। বাকি জীবনটা কিভাবে কাটাবে? মহুয়া আবার একটু হাসলো, বলল, ওটা একটা প্রশ্ন হলো বুঝি? জীবন, জীবন কেটে যাবে, যেমন যায়। বিয়ে করবে না? মহুয়া আবার স্তব্ধ। অনেকক্ষণ পরে বলল, সেটা কি সম্ভব? কেন নয়? সেটা তুমি বুঝবে না। আর তোমার মুখ থেকে প্রশ্নটা শুনে আমার কিন্তু একটুও ভালো লাগলো না। আর বলো না প্লিজ। আচ্ছা, আচ্ছা ছাড়ছি। বাই। মহুয়া কিছু বলল না। ফোনটা বোধহয় অনেকক্ষণ ধরেছিল। স্তব্ধ টেলিফোনটায় মায়াময় হাত রেখে আমি অনেকক্ষণ স্মিত মুখে বসে রইলাম। চারিদিকে হিরণ্ময় অন্ধকার, সোনার গুঁড়ো মেশানো বাতাস,